গল্প কথার আসুন, কিছু ভয় আর কিছু রোমাঞ্চকর ঘটনার সম্ভার। আজকের ঘটনার বীভৎসতা শুনে আমার সারা শরীর যেন কেঁপে উঠেছিল। আমার কাছে আগে এমন অনেক ঘটনা এসেছে, তবে এই ঘটনার বীভৎসতা যেন এক অন্য মাত্রা পায়। আমি বিশ্বাসও করতে পারছিলাম না এমনও হয় বলে। কিছু কিছু বেদনাময় স্মৃতি সারা জীবন আমাদের বয়ে নিয়ে যেতে হয়। আজকের ঘটনাটা ঠিক তাই। প্রিয়াঙ্কা বাবা মারা গেছেন যখন তার বয়স মাত্র 18 বছর। এরপর মামার বাড়িতে থাকতে শুরু করে প্রিয়াঙ্কা এবং তার মা। মামার বাড়ির অবস্থা খুব একটা যে ভালো তা বলা যায় না, তাই তার মামা মামি চাইছিলেন যত তাড়াতাড়ি সম্ভব প্রিয়াঙ্কাকে বিয়ে দিয়ে দিতে। এরপর তারা পাত্র সন্ধান করতে থাকে। প্রিয়াঙ্কার যখন মাত্র 19 বছর বয়স, তখন তার থেকে অনেকটা বড় এক পাত্রের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয় তার। প্রিয়াঙ্কা বা তার মার খুব একটা এই বিয়েটার ইচ্ছে ছিল না, কিন্তু মামা মামিকে না বলার সাহস তাদের হলো না। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই শুরু হলো প্রচণ্ডভাবে শারীরিক অত্যাচার। দিনের পর দিন মারধর, কিছু প্রতিবাদ করলে খাওয়া বন্ধ করে দেয়া হতে লাগলো। আর প্রতিদিন একাধিকবার শারীরিক সম্পর্ক। অত্যাচারী মাত্রা তখন প্রায় সীমা ছাড়িয়ে যাচ্ছে। প্রিয়াঙ্কা এর মধ্যে দুবার আত্মহত্যারও চেষ্টা করেছে, কিন্তু তাতে সে ব্যর্থ হয়। তারপরও যে অত্যাচার কমেছে একেবারেই না। এই সময় ভগবানের দূতের মতো তার জীবনে আসে মোহন। তারপর তাদের মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। প্রিয়াঙ্কা জানতে পারে সে আসামেই থাকে, চিববাং নামে একটি জায়গায়। একটা মেষ বাড়িতে সে তখন ভাড়া থাকত। তার বাবা মা থাকে দুর্গাপুরে। এরপর প্রিয়াঙ্কার সঙ্গে মোহনের সম্পর্ক আরো গাঢ় হতে থাকে। মোহন তাকে সব ছেড়ে চলে আসতে বলে তার কাছে। ভরসা পায় প্রিয়াঙ্কা। তারপরে সে তার স্বামীর ঘর ছেড়ে মোহনের সঙ্গে চলে আসে দুর্গাপুরে, যেখানে মোহনের বাবা মা থাকত। সেখানে প্রিয়াঙ্কা কয়েক মাস ছিল। মোহন চিববাংয়েই থাকত। সেও প্রায় যাতায়াত করত দুর্গাপুরে। এতে তার অসুবিধাও হতে থাকে। এরপর মোহন একটা ঘর খুঁজতে থাকে, যাতে প্রিয়াঙ্কাকে সে নিজের কাছে নিয়ে এসে রাখতে পারে। এর মধ্যে তাদের কাছে আরও একটা সুখবর আসে। প্রিয়াঙ্কা কনসিভ করেছে। মোহনের বাবা মা শুনে বলে প্রিয়াঙ্কাকে সেখানে না যেতে। সে একা একা চিববাংয়ে থাকবে কি করে? সারা দিন মোহন কাজে বেরিয়ে যায়। কিন্তু মোহন আর প্রিয়াঙ্কা একটু জোরাজুরি করেই সেখানে চলে আসে। প্রিয়াঙ্কা কথা দেয় যখন তার ভারী মাস হবে, 7 মাস, তখন সে আবার ফিরে আসবে। তখন থেকেই সে তার বাবা মার কাছেই থাকবে। এরপর মোহন আর প্রিয়াঙ্কা চলে আসে চিববাংয়ে। যে বাড়িটিতে তারা উঠেছিল, এবার বলি সেই বাড়িটার কথা। বাড়িটা ঢুকতে গেলে একটা মস্ত বড় গেট পড়ে। সেখান থেকে ঢুকে গেলে সামনে একটা ছোট্ট বাগান মতো রয়েছে। তবে বোঝা যায় সেখানে একসময় অনেক ফুল গাছ লাগানো ছিল খুব যত্ন করে, কিন্তু যত্নের অভাবে এখন তা ফাঁকাই পড়ে রয়েছে। ভাড়া বাড়িটা প্রায় 3 তলা। একদম পাশে, মানে ঢোকার মুখে কিছুটা দূরে একটা বাথরুম রয়েছে, জোড়া বাথরুম। কেউ সেই বাথরুমটা ইউজ করে না। তার পাশে একটা ছোট রুম ছিল, যেটা কেয়ারটেকার রুম, যদিও কেয়ারটেকার তখন ছিল না। 3 তলা ফ্ল্যাট। 3 তলা ফ্ল্যাটের ওপরের তলায় এবং নিচের তলায় কেউ থাকে না। মাঝের তলায় ছিল প্রিয়াঙ্কা এবং মোহন। বিয়ের পরপর মোহন 2-1 দিনের জন্য দুর্গাপুরে যেত। খুব বেশি দিন সে থাকতেও পারত না। আর প্রিয়াঙ্কা একাই থাকতো তার শ্বশুর শাশুড়ির সাথে। এখন থেকে প্রিয়াঙ্কা এবং মোহন দুজনে একসাথেই থাকবে।
অনেকটা দিন। এই কথাটা চিন্তা করে তাদের মধ্যে আনন্দের সীমা ছিল না। কিন্তু যখন প্রিয়াঙ্কা এই বাড়িতে আসলো এবং যখন দেখে বাড়িটা পুরো ফাঁকা, প্রিয়াঙ্কার খুব খারাপ লাগছিল। একদিকে যেমন আনন্দ ছিল, তার সাথে খারাপ লাগাটা ছিল এই যে তাকে একা থাকতে হবে। সে মোহনকে জানায়ও তাই, যে পুরো বাড়িটা ফাঁকা, আমি একা থাকবো, তোমাকে তো আর পাবোই না, সেই রাত্রে তুমি আসবে, সারাদিন আমার কি করে কাটবে। এই কথা শুনে তখন মোহন বলেছিল, কিছুটা দূরে একটা ভালো মার্কেট আছে, ওখানে বসারও জায়গা রয়েছে, পাশেই ছোট্ট একটা পার্ক আছে, সেখানে গিয়ে তুমি বিকেলবেলাটা বসতে পারো। অনেক লোক এসে ওখানে ইভিনিং ওয়াক করে, বাচ্চারা খেলাধুলা করে, তোমার ভালো লাগবে। আর সন্ধে হতে না হতে আমি তো চলেই আসবো, তোমার ভয়ের তো কিছু নেই। প্রথম প্রথম তারা বেশ ভালোই ছিল, কোনো অসুবিধা ছিল না। কিন্তু যত দিন যায়, হঠাৎ করে প্রিয়াঙ্কা বুঝতে পারে মাঝে মধ্যে তার শরীর কেমন যেন ভারী ভারী হয়ে যায়, কেমন একটা ভয় লাগতে শুরু করেছে। এই কথা সে মোহনকে জানায়। মোহন শুনে বলে, এইরম ব্যাপার হয়তো এই সময় হয়, তাও তুমি একবার মায়ের সাথে কথা বলে নাও। প্রিয়াঙ্কা যখন এই কথা তার শাশুড়ি মাকে জানায়, তিনি বলেন, অনেক সময় এরকম হয়, তাতে ভয়ের কিছু নেই, তবে তুমি যদি মনে করো তাহলে তুমি এখানে চলে এসো। কিন্তু প্রিয়াঙ্কা বা মোহন কেউই দুজন দুজনকে ছেড়ে থাকার ইচ্ছা একেবারেই ছিল না। এরপর কেটে যায় মাঝে আরো কয়েকটা দিন। প্রিয়াঙ্কা সারাটা দিন একাই থাকে, কিন্তু হঠাৎ তার মনে হয় একদিন দুপুরবেলা সে যখন ঘরে বসে রয়েছে, তার সাথে ঘরে আর একজন কেউ রয়েছে। থেকে থেকেই তার এমন মনে হতে থাকে। ওর সেদিন প্রচণ্ড ভয় লাগে। এই কথা সে মোহনকে জানায়নি। মোহন বলে, ও কিছু না, এটা একা থাকো বলে হয়তো তোমার মনে হয়, ভালো না লাগলে তুমি তো একটু মার্কেটটাতে ঘুরে আসতে পারো, একটু বাইরে থেকে হেঁটেও আসতে পারো, ঘরে একা একা বসে না থেকে। আজকে বিকেলবেলা তুমি অবশ্যই বাইরে একটু বেরাবে, একটু বাইরে গিয়ে হাঁটাচলা করবে, দরকার পড়লে তুমি আস্তে আস্তে পার্কটা থেকেও ঘুরে আসতে পারো। সেদিন প্রিয়াঙ্কাও ঠিক করে বিকেল হলে সে ঘুরতে বেরাবে, কিন্তু দুপুর থেকেই তার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, আবার সেরকম গা ভারী হতে থাকে। এরপর বিকেল হতে না হতে প্রিয়াঙ্কা ফোন করে মোহনকে। ফোন করে জানায়, আজকে একটু তাড়াতাড়ি চলে আসতে পারবে, আমার না আজকে একটুও ভালো লাগছে না। কিন্তু মোহন বলে, সেদিনকে তার অনেক কাজের চাপ, আসতে তার সেদিনকে একটু লেটই হবে। প্রিয়াঙ্কা বাধ্য হয়ে ঘরে থেকে যায়। সেদিনকে জামা কাপড় পরেও তার খুলে দিতে হয়, বাইরে যাওয়ার ইচ্ছা বা ক্ষমতা কোনোটাই তার সেই সময় হচ্ছিল না। তাই প্রিয়াঙ্কা বাগানের দিকে জানলাটা খুলে জানলার ধারে বসে সময় কাটাচ্ছিল, সাথে একটা হালকা গানও চালিয়ে দিয়েছিল। বেশ ভালো লাগছিল তখন তার। হঠাৎ প্রিয়াঙ্কা নাকে একটা বিশ্রী পচা গন্ধ শুকতে পায়। সে অবাক হয়ে যায়, কোথা থেকে গন্ধটা আসছে, এতক্ষণ তো কোনো গন্ধ বেরাচ্ছিল না। সে জানলা থেকে উঁকি মেরে বাগানের এদিক ওদিক তাকাতে থাকে। বাগানেরই কোথাও হয়তো কিছু মরে পড়ে রয়েছে, যেখান থেকে এই পচা বিশ্রী গন্ধটা আসছে। কিন্তু সকালে তো সে নিচে নেমেছিল, কই তখন তো কিছু মরা পচা দেখল না, তাহলে হঠাৎ এই গন্ধটা কোথা থেকে বেরাচ্ছে। এরপর প্রিয়াঙ্কা ভাবলো, মোহন আসলে মোহনকে বলবে কাল সকালবেলায় বাগানের চারপাশটা একবার ঘুরে দেখতে, যদি কিছু মরা পচা হয়ে থাকে তাহলে যেন সেটা ফেলে দেয়, নাহলে এরম দুর্গন্ধতে তো টেকা দায় হয়ে যাবে ঘরে। এদিকে আকাশটাও প্রায় কালো হয়ে আসছে, সন্ধে নেমে এসেছে প্রায়, চারদিকটা আস্তে আস্তে অন্ধকারে ঢেকে যাচ্ছে। বেশ কিছুটা দূরে রাস্তার আলোগুলোও জ্বলে উঠেছে। হঠাৎ তার চোখ পড়ে সেই বাথরুমের দিকে, নিচে বাগানে সেই জোড়া বাথরুম, যেখানে দাঁড়িয়ে রয়েছে একটা কেউ, লোমহর্ষ চেহারা তার, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা
মানুষ, কিন্তু মানুষের গায়ে এরম কালো মিশমিশে লোম কোথা থেকে আসবে? তার চোখ মুখ কিচ্ছু বোঝা যাচ্ছে না। এটা মানুষ না পশু? বিশাল আকৃতি তার শরীর। ভয় প্রিয়াঙ্কার সারা শরীর যেন ঠান্ডা হয়ে যায়। সে কি করবে ভেবে পায় না। প্রিয়াঙ্কা আর ওই দানব পিশাচটা ছাড়া এখানে যে আর কেউ নেই। সে যদি প্রিয়াঙ্কাকে এসে মেরেও ফেলে তাহলেও কেউ জানতে পারবে না। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে কি করবে কিছুতে বুঝতে পারছে না। ভয় তার হাত পা অসাড় হয়ে যায়। সে যে ফোন করে মোহনকে বলবে তাড়াতাড়ি চলে এসো, সেই ক্ষমতাও তার নেই। ভয় সে জানালার কাছ থেকে উঠতেও পারছে না। সে যেন সেই অবয়বটার দিকে এক পলকে তাকিয়ে রয়েছে, শুধু মৃত্যুর প্রহর গুনছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই অবয়বটা কোথায় যেন মিলিয়ে গেল। সেদিন মোহন আসলে প্রিয়াঙ্কা তাকে সব কথা জানায়, কিন্তু মোহন কিছু বিশ্বাসই করে না। সে বলে, সব তোমার মনের ভুল, তোমার হ্যালুসিনেশন হয়েছে। এখন হয়তো তুমি ঘুমাচ্ছিলে, আর ঘুম থেকে উঠে হয়তো কি দেখতে কি দেখেছো, ওসব ভুলে যাও, ওসব কিচ্ছু না। কিন্তু এরপর থেকে প্রিয়াঙ্কার জীবনে অদ্ভুত পরিবর্তন হয়। প্রিয়াঙ্কা মাঝে মধ্যে ফিল করতে পারে কেউ যেন ওর গায়ের কাছে, খুব কাছে দাঁড়িয়ে রয়েছে। কেউ যেন এমনভাবে তার ঘরের মধ্যে চলাফেরা করছে, তার আভাস প্রিয়াঙ্কা পাচ্ছে। কারোর গরম নিঃশ্বাস বারবার প্রিয়াঙ্কার গায়ে এসে পড়ছে। কিন্তু এই কোনো কিছুই বিশ্বাস করে না মোহন। মোহন এগুলো সবই তার মনের ভুল বলে উড়িয়ে দেয়। এরপর থেকে শুরু হলো সেই অভিশপ্ত দিনগুলো। প্রায় দিন দুপুরবেলা প্রিয়াঙ্কা যখন একা ঘরে থাকতো, সে বুঝতে পারত তার ঘরেতে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। কখনো দুপুরবেলা সে যদি ঘুমিয়ে পড়তো, হঠাৎ ঘুম ভাঙলে দেখত কোনো একটা কালো ছায়া তার জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে। কখনো দেখত কেউ যেন তার খাটের কাছে চলাফেরা করছে। সে প্রায় সময় এই অনুভবটা করত, আর এই কথা সে মোহনকে বললে মোহন বিশ্বাসও করতো না বলে সে মোহনকে দিনে দিনে বলাও ছেড়ে দেয়। সে তার শাশুড়ি মাকে এই সব কথা জানায়। তার শাশুড়ি মা তখন বলে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটা ছেড়ে দিয়ে তারা যেন বেরিয়ে যায়। দরকার পড়লে সে যেন তাদের বাড়িতে চলে আসে। এখানে থেকে বাচ্চাটা হয়ে গেলে পারে তারপর যেন সে ফিরে যায়। এখন সময়টা ভালো না, মোহন থাকে না সারাদিন। আস্তে আস্তে কোথায় কি হয় কেউ বলতে পারে না। রনিতাও মনে মনে ঠিক করে এরমভাবে থাকা সত্যি সম্ভব হচ্ছে না। সে ফিরে যাবে তার শ্বশুর বাড়িতে। মোহনকে সে এই কথা জানিয়েও দেয়। মোহন একটু কষ্ট পায় ঠিকই, তারপর সে নিজে বিবেচনা করে দেখে সত্যি তো এই সময় প্রিয়াঙ্কার একা থাকা হয়তো ঠিক হচ্ছে না। সে মাঝে মধ্যেই ভয় পাচ্ছে। তার থেকে ভালো সে যদি মা বাবার কাছে থাকে তাহলে অনেকটা সেফ থাকবে। কিছু মানুষ তো থাকবে তার সাথে কথা বলার জন্য, তাকে দেখাশোনা করার জন্য। তাই মোহনও এইটাতে রাজি হয়ে যায়। তারা ঠিকই করে ফেলে, আর 2-4 দিন পর এখান থেকে প্রিয়াঙ্কা চলে যাবে। আর এই যে বাড়িটা রয়েছে এই বাড়িটা তারা ছেড়ে দেবে। মোহন আগের মতো মেষ বাড়িতে গিয়েই থাকবে। এরপর বেবিটা হয়ে গেলে পারে, একটু বড় হলে তারপর তাকে এখানে নিয়ে আসবে। অন্য কোনো ভালো একটা জায়গা দেখে তারা একটা বাড়ি নেবে। সেই দিন দুপুরবেলা মোহন বাড়িতে ছিল। প্রিয়াঙ্কা খাওয়া দাওয়া করে শুতে যায়। একসাথে তখন দুজনে বিছানায় শুয়ে রয়েছে। হঠাৎ প্রিয়াঙ্কা গোগানির মতো আওয়াজ করতে থাকে। পাশে শুয়েছিল মোহন। সে ভয় পেয়ে যায়। সে প্রিয়াঙ্কাকে বারবার জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, কি হয়েছে, এরকম কেন করছো? কিন্তু প্রিয়াঙ্কা কোনো কথা বলতে পারে না। সে শুধু মুখে ঘুঁ ঘুঁ করে একটা আওয়াজ করে আর গলাটা বারবার হাত দিতে থাকে। এদিকে মোহন প্রচন্ড ভয় পেয়ে যায়। সে বারবার প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, কোনো কষ্ট হচ্ছে? ওঠো, চলো, তেমন হলে ডাক্তারখানায় চলো।
কিন্তু প্রিয়াঙ্কার মুখ থেকে একটা কথাও বেরায় না। প্রিয়াঙ্কা কখনো গলায় কখনো পেটে হাত বোলাতে থাকে আর ছটপট করতে থাকে। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কার হুঁশ আসে। যখন মোহন জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, তুমি কেন এরকম করছিলে, প্রিয়াঙ্কা তখন অঝরে কেঁদে বলে, আমাকে সে যেন গলাটা চেপে ধরেছিল, আমার পেটটায় যেন সে প্রচণ্ডভাবে আঘাত করছিল, সে যেন আমার পেটে তার নোখালো ওই হাতটা দিয়ে বারবার বোলাচ্ছিল, আর সেই যখন হাত বোলাচ্ছিল আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। এই কথা শুনে মোহন ভারী অবাক হয়। কি বলছে প্রিয়াঙ্কা, তার কি মাথা খারাপ হয়ে গেছে? সেই সময় মোহন একটাও কথা না বলে তখন তাকে বলে, শিগগির চলো, গিয়ে মুখ টুকগুলো ধো, ফ্রেশ হও, দেখবে অনেকটা বেটার ফিল করবে, তেমন হলে ডাক্তারখানায় চলো। এই বলে প্রিয়াঙ্কার হাত ধরে সে যখন বাথরুমে নিয়ে যাচ্ছে, হঠাৎ মোহন লক্ষ্য করে প্রিয়াঙ্কার পায়ের তলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এই দেখে প্রিয়াঙ্কা এবং মোহন দুজনেই অবাক হয়ে যায়। কোনো রকম প্রিয়াঙ্কা বাথরুমে যায়, গিয়ে চোখ মুখ ধুয়ে আসে। তাড়াহুড়ো করে মোহন তার এক বন্ধুকে ফোন করে গাড়ি নিয়ে আসতে বলে। সাথে সাথে মোহন প্রিয়াঙ্কাকে নিয়ে গাড়িতে তুলে হসপিটালের দিকে রওনা দেয়। রাস্তায় যেতে যেতেই প্রিয়াঙ্কা যেন অচৈতন্য হয়ে পড়ে, অনেকটা সেন্সলেস হয়ে যায়। এরপর তাকে নিয়ে যায় যখন হসপিটালে, ডাক্তার দেখে তাড়াতাড়ি তাকে অ্যাডমিট করে নেয়। পরে ডাক্তার জানায় প্রিয়াঙ্কার মিসক্যারেজ হয়ে গেছে। প্রিয়াঙ্কা যখন জ্ঞান ফেরে, প্রিয়াঙ্কা তখন এই কথাটা শুনে অঝরে কেঁদে ফেলে। সে ভাবতেই পারেনি তার বাচ্চার এত বড় সর্বনাশ হয়ে যাবে। সেদিনকে মোহনেরও চোখের জল বাঁধ মানছিল না। মোহন বুঝতে পেরেছিল সে কত বড় ভুল করেছে প্রিয়াঙ্কার এই কথাগুলোকে না বিশ্বাস করে, এই কথাগুলোকে জাস্ট হাসি মজার ছলে উড়িয়ে দিয়ে। প্রিয়াঙ্কা এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারেনি। সেদিনকে সে অঝরে কেঁদেছিল আর চিৎকার করে বলছিল, আমার সন্তানকে ফিরিয়ে দাও। আর এই দৃশ্য মোহন সারা জীবন মনে রেখে দিয়েছে। এই ঘটনার জন্য মোহন নিজেকেও ক্ষমা করতে পারেনি। তারপর যখন প্রিয়াঙ্কা আস্তে আস্তে সুস্থ হয়, মোহন প্রিয়াঙ্কাকে আর সেই বাড়িতে নিয়ে যায়নি। হসপিটাল থেকে ডাইরেক্ট ওকে নিয়ে যাওয়া হয় তার দুর্গাপুরের বাড়িতে। মোহনের মা সেই সময় প্রিয়াঙ্কাকে বুকে টেনে নিয়েছিল, তাকে বুঝিয়ে সুজিয়ে তাকে যত্ন আত্তি করে পুরো নিজের মেয়ের মতো করে রেখেছিল। সময়ের সাথে সাথে কষ্ট অনেকটা লাঘব হয়ে যায়। তারপরেই আবার প্রিয়াঙ্কার কোলে একটা ফুটফুটে সন্তান আসে। এখন প্রিয়াঙ্কার মেয়ের বয়স 7 বছর। দিব্যি সুখে সংসার করছে প্রিয়াঙ্কা আর মোহন। এখন অবশ্য তারা দুর্গাপুরেই থাকে। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা যদি ভালো লাগে তাহলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আপনাদের জীবনে যদি ঘটে থাকে এমন কোনো ঘটনা, চাইলেই তা আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। ডেসক্রিপশন সেকশনে সমস্ত লিংক দেওয়া রয়েছে। আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন, ভালো থাকবেন। নমস্কার।